গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দলগুলোর নানা আয়োজন, গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান বেগম জিয়ার। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের শঙ্কা তারেক রহমানের। বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় তা নিশ্চিত করতে হবে। ঐক্য বজায় রাখতে হবে। কোন রাজনৈতিক দল সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার দাবি তুলেছেন। বাংলাদেশের জন্য এই ব্যবস্থাটি কতটুকু উপযোগী অথবা উপযোগী কিনা সেটি গুরুত্বের সঙ্গে ভেবে দেখা জন্য আমি সকলের প্রতি অনুরোধ। দেশ গড়তে জুলাই পদযাত্রা এনসিপির, ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে সনদ আদায়ের হুঁশিয়ারি। আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। নতুন এক সংবিধান প্রণয়ন করতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাষ্ট্রকে ফ্যাসিবাদ মুক্ত করাই ছিল গণ অভ্যুত্থানের মূল মন্ত্র। জুলাই ক্যালেন্ডার উদ্বোধন করে প্রধান উপদেষ্টা। স্বৈরাচার মাথাচাড়া দিলেই বিনাশের ডাক। জুলাই আন্দোলনে 3 লাখের বেশি গুলি ছোঁড়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আবেদন প্রসিকিউশনে। নির্বাচনে অনিয়মের মামলায় নুরুল হুদার জবানবন্দি। বিচারাধীন বিষয়ে মন্তব্যে নারাজ সিইসি। ফেব্রুয়ারি থেকে এপ্রিলে জাতীয় নির্বাচনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে কমিশন। সচল হলো পদ্মা সেতু দুর্নীতির মামলা, ফের অনুসন্ধান শুরু দুদকের। কমিশনের হাতে সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়ার অনিয়মের তথ্য উপাত্ত। পরামর্শক নিয়োগে মানা হয়নি বিধি। এবং 2 ভারতীয় নাগরিকের বাংলাদেশের এনআইডি পাওয়া নিয়ে চাঞ্চল্য। পঞ্চগড়ে খুলেছেন ব্যাংক অ্যাকাউন্টও। জাতীয় পরিচয়পত্র ব্লক করে তদন্ত শুরু নির্বাচন অফিসে। নতুন বাংলাদেশ গড়ার সুযোগ কাজে লাগাতে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের শঙ্কা প্রকাশ করেন। আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে দোষারোপ করে কোনো ঐক্যের ডাক সফল হবে না। আহমেদ সালেহিনের রিপোর্ট। আমরা কি আমাদের বাবাদের ফিরত পাবো না? আমরা কি স্বাধীন দেশে স্বাধীনভাবে হাঁটতে পারবো না? বাবার সন্ধানে মেয়ের আকুতি ছুঁয়ে গেছে গোটা উপস্থিতিকে। বাদ যাননি তারেক রহমানও। শোকের আবহে চোখের পানি ঝরেছে তারও। আমার বাবা কত কষ্ট করে আমার নামটা লিখছে। জুলাইয়ের শোক ও স্বৈরাচার পতনের 1 বছর পূর্তির বিশেষ অনুষ্ঠানে অংশ নেন গণ অভ্যুত্থানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের 734 জন শহীদ সদস্যের স্বজনরা। যুক্ত হন বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, বুদ্ধিজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ। রাজধানীর শেরেবাংলা নগরে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজন করে গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতন্ত্রের পথে অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা এবং শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানের ছাত্র জনতার যেখানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বলেন, বাংলাদেশকে নতুন করে গড়ার সুযোগ তৈরি হয়েছে। শহীদদের রক্ত যেন বৃথা না যায়, তাই গণতান্ত্রিক ব্যবস্থাকে আবার প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে জানিয়ে বিএনপি নেত্রী বলেন, শহীদ ও গুম খুনের তালিকা প্রকাশ করতে হবে, দ্রুত বিচার করতে হবে হত্যাকারীদের। গুম খুন বিচার, বহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে। আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সব রাজনৈতিক দলই নির্বাচন চায়, তবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের শঙ্কা প্রকাশ করেন তিনি। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার আড়ালে পুনরায় দেশের রাজনীতিতে নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক ফ্যাসিস্ট অপশক্তির পুনর্বাসনের পথ সুগম করে দেওয়া হচ্ছে কিনা এই বিষয়টিও আমাদের প্রত্যেকের অত্যন্ত সিরিয়াসলি ভাবা দরকার। নিত্য নতুন ইস্যু যদি আমরা সামনে নিয়ে আসতে থাকি, এর সুযোগে ষড়যন্ত্রকারীরা আবারও মাথা চাড়া দেওয়ার
সুযোগ পাবে। আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে দোষারোপ করে ঐক্যের ডাক সহায়ক নয়। রিফর্ম সংস্কার কথা তো আমরা বলেছি আগে, এখন অত্যন্ত সুচতুরভাবে একটা প্রোপাগান্ডা চালানো হচ্ছে যে বিএনপি সংস্কার মানছে না বলেই দেরি হচ্ছে। অনুরোধ করব যে দয়া করে তারা এই বিষয়গুলো একটু ভালো করে দেখেন যে আমাদের 31 দফায় কি ছিল, এখন কি আছে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো আগামী 5ই আগস্ট পর্যন্ত 36 দিন ব্যাপী বিএনপির কর্মসূচি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। রংপুরের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। কর্মসূচিতে অংশ নিয়ে দলের শীর্ষ নেতারা বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে অটল থাকার ঘোষণা দেন। বলেন, সারা দেশের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে জুলাই সনদ আদায় করা হবে। নাজমুল হোসেন রাজুর ছবিতে শাবাব ওয়াসির রিপোর্ট। বছর ঘুরে এলো রক্তাক্ত জুলাই। কোটা আন্দোলন থেকে শুরু করে ধাপে ধাপে স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলন, অতঃপর 16 বছরের দুঃশাসনের অবসানে বিজয়ের হাসি। আর ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ। মঙ্গলবার রংপুরের পীরগঞ্জে সে আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির সূচনা করল জাতীয় নাগরিক পার্টি। জিয়ারত শেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই জুড়ে এই কর্মসূচির মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে পৌঁছাতে চায় এনসিপি। এছাড়াও বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে এনসিপির অটল অবস্থানের কথাও জানান তিনি। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে। আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিতে চাই, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। গণহত্যার বিচার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আবারও নতুন সংবিধান রচনার দাবি জানান দলটির সদস্য সচিব আক্তার হোসেন। যারা গণহত্যা সংগঠিত করেছে, বাংলাদেশের উপরে মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে বাংলাদেশের পুরনো যে সংবিধান, এই মুজিববাদী সংবিধান ফেলে দিয়ে নতুন এক সংবিধান প্রণয়ন করতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে সূচনা হলো এনসিপির জুলাই বর্ষপূর্তি কর্মসূচি। মাসব্যাপী সারা দেশে এই কর্মসূচির মাধ্যমে বিচার, সংস্কার ও নতুন বন্দোবস্তের পক্ষে জনমত তৈরি করার প্রত্যয় এনসিপি নেতাদের। পরে পদযাত্রার অংশ হিসেবে গাড়িবহর নিয়ে গাইবান্ধা অভিমুখে রওনা দেয় এনসিপি নেতাকর্মীরা। যাত্রাপথে সংক্ষিপ্ত বিরতি দিয়ে বিভিন্ন জায়গায় স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন দলের নেতারা। বিকেলে গাইবান্ধা পৌঁছানোর পর শহীদ মিনার অভিমুখে পদযাত্রা শেষে নেতারা বলেন, মৌলিক সংস্কারের মধ্য দিয়েই নির্বাচনে যেতে হবে। ভারত থেকে পতিত সরকারের দোসররা ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ তাদের। জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে নতুন দেশ গড়ার লক্ষ্যে এনসিপি মাঠে নেমেছে বলেও জানান তারা। 2024 সালে আমরা শেখ হাসিনাকে উৎখাত করার জন্য রাজপথে নেমেছিলাম। এখন আমাদের উৎখাত হয়েছে, পতন হয়েছে, কিন্তু নতুন দেশ এখনো গঠন হয়নি। সেই নতুন দেশ গঠনের জন্য এবার আমরা রাজপথে নেমেছি। পদযাত্রা শেষে গাইবান্ধা থেকে আবারও রংপুরে ফিরে যান এনসিপি নেতাকর্মীরা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, রংপুর। রাষ্ট্রকে ফ্যাসিবাদ মুক্ত করাই ছিল গণ অভ্যুত্থানের মূল মন্ত্র। জুলাই ক্যালেন্ডার উদ্বোধন করে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বৈরাচার মাথাচাড়া দিলেই বিনাশের ডাক দিয়ে তিনি বলেন, আর যেন 16 বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ চলছে। রক্তাক্ত জুলাইয়ের বর্ষপূর্তিতে শুরু হলো মাসব্যাপী রাষ্ট্রীয় কর্মসূচি। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ ইউনূস। ধন্যবাদ। এ সময় অতিথিদের সঙ্গে নিয়ে জুলাই অভ্যুত্থানের ঘটনাবহুল দিনলিপি নিয়ে জুলাই ক্যালেন্ডারের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন ডক্টর ইউনূস। জুলাই অভ্যুত্থানের ঘটনাবলী নিয়ে প্রদর্শন করা হয় প্রামাণ্যচিত্র। পুলিশ কোথায় আছে অবস্থানটা দেখার জন্য আমি আসলে প্রধান অতিথির বক্তব্যের শুরুতে জুলাই শহীদদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন ডক্টর ইউনূস। আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব, যাতে পরবর্তীতে 16 বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য। রক্তের বিনিময়ে পাওয়া দেশ গড়ার এই সুযোগ যেন হারিয়ে না যায়, সেজন্য জনগণকে সচেতন থাকার পাশাপাশি ফ্যাসিবাদের চিহ্ন দেখা মাত্রই তা বিনাশের আহ্বান জানান ডক্টর ইউনূস। যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্র
ছাত্ররা, জনতা, রিক্সা চালক, শ্রমিক, কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল। সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব এই অনুষ্ঠানমালার মাধ্যমে, এবং সেটা আমরা প্রতি বছর করব। স্বৈরাচার আবার কোনো রকমের কোথাও মাথাচাড়া দিতে না পারে। পরে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি। নাজমুস তালেহী, সময় সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচার পতনের এক দফা। পুরো জুলাই যাত্রা ছিল চরম উৎকণ্ঠা, আতঙ্ক আর দৃপ্ত সাহসের নাম, যেটির ইতি ঘটে 5 আগস্ট। বাংলার আপামর ছাত্র জনতার কাছে যে দিনটি 36 জুলাই নামে পরিচিত। আন্দোলনের নেতৃত্বে থাকা সমন্বয়করা বলছেন, জুলাইয়ের মাঝামাঝিতে রংপুরে আবু সাইদকে হত্যার মধ্য দিয়ে কোটা বিরোধী আন্দোলন রূপ নেয় রাজনৈতিক আন্দোলনে। হাসান ওয়ালির প্রতিবেদন। 2018 সালে সরকার কর্তৃক জারিকৃত সার্কুলারকে 24 সালের 5 জুন অবৈধ ঘোষণা করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। এরপরই 56% কোটা বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হতে থাকেন শিক্ষার্থীরা। 24 দিনের বিরতির পর 1 জুলাই কোটা বাতিলের নির্বাহী আদেশের দাবিতে শুরু হয় আন্দোলন। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? বলা চলে অহিংস একটি আন্দোলনকে বিক্ষুব্ধ করে শেখ হাসিনা নিজেই। আন্দোলনের এ পর্যায়ে এসে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয় সব শ্রেণী পেশার মানুষ। বুলেট উপেক্ষা করে ঝাঁকে ঝাঁকে মুক্তিমুখীন জনতা নেমে আসেন রাজপথে। 3 আগস্ট শহীদ মিনারে 1 দফার ঘোষণা দেন নাহিদ ইসলাম। 5 আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। 36 দিনের রক্তক্ষয়ী আন্দোলনে 1,500-এর বেশি মানুষের আত্মত্যাগে স্বৈরাচার মুক্ত হয় বাংলাদেশ। শুরু হয় নতুন ইতিহাস। আন্দোলনের অন্যতম সমন্বয়ক হান্নান মাসুদ বলছেন, 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতাড়িত করার মধ্য দিয়ে শুরু হয় শেখ হাসিনার পতন। আমাদের কাছে সবসময় স্বপ্ন ছিল কোন একটা সুযোগ আসলে অবশ্যই শেখ হাসিনার পতনের দিকে আমরা আগাবো। 16 তারিখ দিবাগত রাতে যখন ছাত্রলীগকে বিভিন্ন ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেওয়া হয়, তার মধ্য দিয়ে কিন্তু শেখ হাসিনার পতনের প্রথম ধাপ শুরু হয়ে যায়। গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম মনে করেন, দীর্ঘদিনের দুঃশাসনে দেয়ালে পিঠ থেকে গিয়েছিল সাধারণ মানুষের। সামগ্রিকভাবে তখন মানুষের দেয়ালে পিঠ থেকে যায়, এবং আমরা মনে করি যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার সন্তানদের যখন তারা জীবন দিতে দেখলো, রক্ত দিতে দেখলো, তাদের ভয়টা কেটে গেল এবং তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের ডাকে রাজপথে নেমে আসে এবং দিন শেষে এটা অভ্যুত্থানের দিকে যায়। গণঅভ্যুত্থানের প্রধান মুখ নাহিদ ইসলাম উত্তাল সেই সময়ের স্মৃতিচারণায় বলছেন, জুলাইয়ের অংশজনদের অনৈক্যের কারণে বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা পূরণ হয়নি এখনো, তবে হাল ছাড়তে রাজি নন তিনি। আশা করেছিলাম রাজনৈতিক দলগুলা ঐক্যমত থাকবে, সবাই একসাথে এই কাজটা এগিয়ে নিয়ে যাবে, কিন্তু এজেন্ডাগুলো ভাগ হয়ে যায়, অনৈক্য তৈরি হয়েছে, ফলে প্রত্যাশা পূরণ হয় নাই। এই যে আমরা বলতেছি জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই বা একটা হতাশা আসলে আছে সবার ভিতরে, এটাই প্রমাণ করে যে জুলাইয়ের আকাঙ্ক্ষাটা অনেক বড় ছিল। অন্যায় আর অবিচারকে বাংলার মানুষ যে অনন্তকাল ধরে মেনে নেয় না, তারই জলজলে উদাহরণ 2024 সালের জুলাই। যে জুলাইয়ের ইতিহাস বাংলাদেশের রাজনৈতিক পাটাতনকে নতুন করে নির্মাণের সুযোগ করে দিয়েছে। এখন দেখার বিষয়, নতুন বন্দোবস্তের পথে কতটুকু হাঁটতে পারে বাংলাদেশ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলন দমনে সারা দেশে 3,05,311 রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এর মধ্যে শুধু ঢাকায় ছোড়া হয় 95,313 রাউন্ড তাজা বুলেট। শেখ হাসিনার মামলার অভিযোগ গঠনের শুনানিতে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর। পরে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন করা হয়। আগামী সোমবার হবে পরবর্তী শুনানি। জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ মামুনের বিচারে মঙ্গলবার সকাল 11:30টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। এদিন এই 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন চিফ প্রসিকিউটর।
শুনানিতে তাজুল ইসলাম বলেন, জুলাই আন্দোলন দমনে সারা দেশে 3,05,311 রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এর মধ্যে শুধু ঢাকায় ছোড়া হয় 95,313 রাউন্ড তাজা বুলেট। আসামিদের জ্ঞাতসারে এবং তাদের নির্দেশনায় দেশব্যাপী মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে। এই ধারাবাহিকতায় নিরস্ত্র ছাত্র জনতার নির্যাতন করা হয়, প্রাণঘাতী অস্ত্র এবং হেলিকপ্টার ব্যবহার করে গুলি করে 1.5 সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়, 25 সহস্রাধিক মানুষকে গুরুতর জখম করা হয়। এই আক্রমণে অনেকে স্থায়ীভাবে অন্ধত্ব বরণ সহ চিরতরে পঙ্গু হয়ে যায়। লিথাল ওয়েপন ব্যবহারের নির্দেশ অনুসারে সারা দেশে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে 3,05,311 রাউন্ড গুলি বর্ষণ করা হয়। তার মধ্যে শুধুমাত্র ঢাকা মহানগরীতে গুলি বর্ষণ করা হয় 95,313 রাউন্ড। শেখ হাসিনা, কামাল ও মামুনের নির্দেশে সারা দেশে পদ্ধতিগতভাবে হত্যাযজ্ঞ চালানো হয় বলেও জানান তাজুল ইসলাম। প্রধানমন্ত্রীর থেকে নির্দেশ এসেছে, সেটা চেইন অফ কমান্ড বাস্তবায়নের মাধ্যমে পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী, অক্সিলিয়ারি ফোর্সেস, তারা গ্রাউন্ড লেভেলে সব জায়গায় একই পদ্ধতিতে এই কাজটা করেছে। লিথাল ওয়েপনের ব্যবহারের নির্দেশ এসেছে, সারা বাংলাদেশের সর্বত্র তারা একই পদ্ধতিতে লিথাল ওয়েপন ব্যবহার করেছে। পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বলছেন, নির্দোষ প্রমাণ করে নজির করতে চান তিনি। আমার চেষ্টা থাকবে, আপ্রাণ চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মামলা থেকে খালাস করার জন্য। সর্বোচ্চ চেষ্টা আমার তরফ থাকবে। এদিনও কাঠগড়ায় নিশ্চুপ ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। মামলার এ পর্যায়ে কোনো বক্তব্য না দেওয়ার কথা ট্রাইব্যুনালকে জানান তার আইনজীবী। আগামী সোমবার এ মামলার বিচারে ফের বসবে ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় নয়, ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে তার সৌজন্য সাক্ষাতে ভোট নিয়ে আলোচনা হলেও নির্দিষ্ট কোনো দিনক্ষণ ঠিক হয়নি। এদিকে সাবেক 2 সিইসির গ্রেপ্তারের বিষয়ে মন্তব্য করতে নারাজ এএমএম নাসির উদ্দিন। গেল 26 জুন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার সরকারি বাসভবনে যান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এরপর অসুস্থতার কারণ দেখিয়ে সরকারি ছুটি সহ 4 দিন পর মঙ্গলবার অফিসে আসেন সিইসি। এরপরই গণমাধ্যমের কৌতূহলের অবসান হয়। দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে ছিল নেহাত সৌজন্য সাক্ষাৎ, তবে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে বলেও জানান সিইসি। উনি যেটা জানতে চেয়েছেন যে উনি একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চান। আমাদের প্রস্তুতি আছে কিনা, নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি, ওটাকে আমার উদ্দেশ্যও ছিল না। নির্বাচনের তারিখ এবং শিডিউল এছাড়া আপনারা যথাসময়ে পাবেন, জানতে পারবেন এবং ইলেকশন কমিশন থেকেই জানতে পারবেন। জানান, সরকারের কমিটমেন্ট অনুযায়ী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে কাজ করছে ইসি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সরকার আন্তরিক বলেও জানান নাসির উদ্দিন। আমাদের ফোকাস এই মুহূর্ত পর্যন্ত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিয়েছি। লন্ডনের ফেব্রুয়ারির কথা আসছে, এর আগে উনি এপ্রিলের কথা আসছে। ওর মধ্যে ওই দুইটা টাইম ফ্রেমকে সামনে রেখে আমরা প্রস্তুতি। নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবির প্রশ্নে সিইসি বলেন, জোর করে চেয়ারে বসেনি কমিশন। আমরা তো কোনো উড়ে এসে জুড়ে বসে নাই তো, আমরা তো অগাস্ট বিপ্লবের পরের ফসল। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। 2 ভারতীয় নাগরিক নিয়েছেন বাংলাদেশের নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্র। পঞ্চগড়ের বোদা উপজেলায় মারিয়া বামনহাট ইউনিয়নের জায়গিরপাড়া এলাকার বাসিন্দা হিসেবে কিনেছেন বাংলাদেশি সিম, খুলেছেন ব্যাংক অ্যাকাউন্টও। বিষয়টি জানাজানির পর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বজেন্দ্রনাথ রায় প্রধান ও ভবেন্দ্রনাথ রায় প্রধান নথি অনুযায়ী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানার মাগুরমারি গ্রামের বাসিন্দা তারা, অথচ সম্প্রতি তারা বাংলাদেশের নাগরিকত্ব সনদ নিয়েছেন পঞ্চগড়ের বোদা উপজেলার মারিয়া বামনহাট ইউনিয়নের জায়গিরপাড়া এলাকা থেকে। কিনেছেন বাংলাদেশি সিম, খুলেছেন ব্যাংক অ্যাকাউন্ট। সম্প্রতি তাদের বাংলাদেশি নাগরিকত্ব নেওয়া প্রকাশ পেলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ বিষয়ে খোঁজ নেওয়া হলে জায়গিরপাড়া এলাকার কোনো বাসিন্দা তাদের চিনতে পারেননি। হিন্দু মুসলমান যারা এখানে আছে সবাইকে চিনি জায়গিরপাড়া। এই পরিবারটাকে তো আমি চিনি না। 80 বছর পর্যন্ত লোক আছে, তারা কোনোদিন বলতে পারতেছে না, ছবিগুলো দেখে বলতে পারতেছে না এরা এই জায়গার মানুষ। আমরা ভোটার তালিকারও কাজ করছি,
আমার জানা মতে এই নামে কোনো ব্যক্তি এই এলাকায় নেই। উপজেলা প্রশাসন বলছে বিষয়টি জানার পর ওই দুই ভারতীয় নাগরিক কিভাবে বাংলাদেশি জন্মসনদ ও ভোটার কার্ড করলো তা নিয়ে তদন্ত চলছে। আর এরই মধ্যে অভিযুক্তদের এনআইডি ব্লক করা হয়েছে বলে জানায় নির্বাচন অফিস। তদন্তে বের হয়ে আসছে তখন নির্বাচন অফিস তাদের এই ইয়েটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, আপাতত স্থগিত করেছে এবং সকল কার্যক্রম বন্ধ আছে। যেহেতু এটা তদন্তাধীন এবং এখনো সিদ্ধান্ত হয়নি, সে প্রেক্ষিতে বর্তমানে দুটি এনআইডি লক করা আছে। ভারতীয় নাগরিক বাংলাদেশি বাসিন্দা হওয়ার রহস্য উন্মোচনে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি এলাকাবাসীর। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।